প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অংশের টাইপ ভিত্তিক যে গাণিতিক সমস্যা আছে তার মধ্যে নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তু সম্পর্কিত সমস্যা নিয়ে। তোমরা জানো এই গতি অধ্যায়ে আসলে একাধিক ধরনের টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো আসলে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু। এটা টপিকটা আসলে সহজ, কিন্তু অনেকে ভুল করে ফেলে। এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই গতি অধ্যায়ের পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টটা কিন্তু চতুর্থ অধ্যায়ে খুব ভালোভাবে কাজে লাগে। সো গতি অধ্যায়ে আমাদেরকে এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যাতে আমরা চতুর্থ অধ্যায়ের ম্যাথটাও পারি। এই দুইটা চ্যাপ্টার কম্বাইন করে এই থিমের উপরে প্রশ্ন আসে। তাহলে চলো আজকে দেখি আমাদের এই নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তু সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে। আমরা আগে প্রশ্নটা পড়ি। 5 কেজি বরের একটি বস্তুকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। 4 সেকেন্ড পর বেগ কত হবে? তাই তো, এটা কি পড়ন্ত বস্তু না নিক্ষিপ্ত বস্তু? অবশ্যই পড়ন্ত বস্তু। তো বস্তুর বর কত বলো তো? 5 কেজি। দেখো, তোমাকে কনফিউশন করার জন্য তারা 5 কেজি 7 কেজি যা ইচ্ছা দিক না, এই জায়গায় যদি 7 কেজি দিত, মনে করো 80 কেজি দিত, 80 কেজি আমার বর, সেই জন্য বললাম আর কি। মনে করো 5 কেজি বরের একটি বস্তুকে অভিকর্ষে প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। 4 সেকেন্ড পরে এর বেগ কত হবে? আচ্ছা, তোমরা এই দ্বিতীয় অধ্যায়ে যে সূত্রগুলো পড়ছিলে, এই জায়গায় এম সংক্রান্ত কিছু আছে ছিল কি আসলে? দেখো তো একটু চিন্তা করে, বিশেষ করে যে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রের মধ্যে এম কি কিছু ছিল না। এই যে এমটা তোমাকে কনফিউশনের জন্য আসলে দেওয়া হয়েছে। তুমি বলবা কি যে 5 কেজি বড় একটি বস্তুকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হলো, মানে পড়ন্ত বস্তু। যে পড়ন্ত বস্তুর সূত্রগুলা কি কি আমাদের মনে আছে কিনা? পড়ন্ত বস্তুর সূত্রের মধ্যে ছিল b = u প্লাস জিটি, তারপরে h = ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এগুলো আমরা সূত্রের ক্লাসে আলোচনা করছি, তাই তো। তারপরে বি স্কোয়ার = u² প্লাস 2gh। এই তো ছিল আমাদের পড়ন্ত বস্তুর সূত্র। এখন তুমি আগে আসলে ঘটনাটা বুঝতে চেষ্টা করবা, যেটা পড়ন্ত বস্তু বলছে না নিক্ষিপ্ত বস্তু। যদি পড়ন্ত বস্তু বলে তো পড়ন্ত বস্তুর সূত্রগুলো তুমি মাথায় আনলা। এখন দেখো, এই জায়গায় কিন্তু বরের কোনো ঝামেলা নাই। এই বরটা তোমাকে আসলে কনফিউশনের জন্যই দিছি, ঠিক আছে। এই জায়গায় 5 কেজি হোক, 7 কেজি হোক, 80 কেজি হোক, যা কিছু হোক, ঠিক আছে। এটা নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নাই। তোমরা অনেকেই কি করো যে আমরা সৃজনশীল সলভের সময় দেওয়া আছে বর এত, এইটা আগে লিখতে যাব না। আমি তোমাকে বলবো যে তুমি আসলে কি করবো, প্রথমে সূত্রটা লিখবা, যে তোমার কোন সূত্রটা লাগতেছে, তুমি কি বের করবা, দেন ডান পাশে লিখবা যে আমার দেওয়া আছে এই আর কি। তাইলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, তো 5 কেজি বড় একটি বস্তুকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। 4 সেকেন্ড পরে বেগ কত হবে? 4 সেকেন্ড পর বেগ কত হবে? আচ্ছা, এই জায়গায় কি বেগ বের করতে বলছে, টাইম আর বেগের ব্যাপার। ওটা টি আছে বি আছে, এমন একটা সূত্র এই জায়গায় কোনটা বলো তো? টি আছে বি আছে, এই যে শেষ বেগ। এই জায়গায় উচ্চতা মানে এইচ নাই। আসলে আমাকে এইচ সম্পর্কে কিছু বলছে না, এইচ সম্পর্কিত কিছু বলে নাই। এর মানে যে নিচের যে দুইটা সূত্র আছে আমার, যে এই জায়গায় এইচ আছে, সুতরাং এটা আমি ইউজ করতেছি না, আমার প্রয়োজন নাই। এর মানে আমার কোন সূত্র দিয়ে আমাকে ম্যাথটা করতে হবে? ওইটাই। তাহলে চলো আমরা লিখি। আমরা জানি কি জানি, কি বের করতে চাই? 4 সেকেন্ড পরে তার বেগ কত? 4 সেকেন্ড পর তার বেগ কত? তা আমাকে বের করতে হবে, আমরা জানি b = কি u প্লাস জিটি। b = u প্লাস জিটি। তুমি কি বের করবা? 4 সেকেন্ড পর বেগ, মানে শেষ বেগ বের করবা। এখন প্রশ্নটা আদি বেগ কত? তুমি যখন একটা বস্তুকে উপর থেকে ছাড়বা, এটা আদি বেগ ছিল 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ কি 0? সেটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সত্য। তুমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করো, সর্বোচ্চ উচ্চতায় তার বেগ কি হবে? 0। তুমি ছাড়তেছো, সেই মুহূর্তে তার বেগ আসলে কি 0। অর্থাৎ হাইয়েস্ট উচ্চতায়, ম্যাক্সিমাম উচ্চতায় তার বেগ কি হবে? 0 হবে। তো এই জায়গায় আমরা লিখবো এখানে, ঠিক আছে। তো সময়টা ওরা দিয়ে দিছে, সময় t = কত? 4 সেকেন্ড। আচ্ছা, আমি শেষ বেগ বের করব। আদি বেগ না লিখে আমরা আসলে সর্বোচ্চ উচ্চতায় বেগ লেখাটাই ভালো আমার মনে হয়। সর্বোচ্চ উচ্চতায় বেগ ইউ, এটাই আদি বেগ আসলে বুঝাইছি। 0 ms ইনভার্স 1।
3 মার্কের বা 4 মার্কের প্রশ্ন আসলে তোমরা ডান পাশটা এইভাবে লিখবে এবং একক সহ লিখো, নতুবা 1 মার্ক কাটা যাইতে পারে। ঠিক আছে, তা আরেকটা যে অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি, তাই না? অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু কত বলো তো? 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, আমরা শেষ আসলে 4 সেকেন্ড পর বেগটা আমরা আসলে বের করবো। তাহলে এই জায়গায় কি পাইছি? আদি বেগ 0 প্লাস জি 9.8 সময় কত? 4। এখন আমরা আসলে তার বেগটা বের করব। আমার ক্যালকুলেটর প্রয়োজন, তো চলো আমরা একটু দেখি ক্যালকুলেশনটা করে ফেলি। এই জায়গায় আছে আমার 9.8 ইন্টু 4 39.2। 39.2 এককটা কি হবে? ms ইনভার্স 1। এখন দেখো তো যে 5 কেজি বরের বস্তু দিল বা যে কোনো বরের বস্তুই দেখ না কেন, তার আসলে 4 সেকেন্ড পর তার বেগ কি হবে? 39.2 ms ইনভার্স 1। ঠিক আছে, অতএব 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 39.2 ms ইনভার্স 1। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এটা 3 মার্কের প্রশ্নের জন্য তোমার আসতে পারে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা প্রথমে আসলে প্রশ্নটা ভালো করে মন দিয়ে পড়বো, তারপরে দেখবো যে এটা আসলে নিক্ষিপ্ত বস্তু না পড়ন্ত বস্তু, এটা কি আর সরলরৈখিকভাবে যদি হইতো এটা কি সমত্বরণে যাচ্ছে না সমবেগে যাচ্ছে, তারপরে আমি সূত্রটা চিন্তা করব। দেন আমি সূত্রটা সিলেক্ট করে এই সূত্রটা লেখার পরে ডান দিকে লিখবো যে আমার কোন কোন ডাটা আছে। তুমি যদি প্রথমেই শুরু করতে যে না দেওয়া আছে, তাইলে তো বর এম ইজিক্যাল টু এটা অপ্রয়োজনীয়ভাবে লেখা হয়ে যেত, তাই না? ঠিক আছে, আর এটা কিন্তু তোমাকে কনফিউশনের জন্য দিবে। ঠিক আছে, ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা এমসিকিউ দেখি। আচ্ছা, আগে কি ছিল? পড়ন্ত বস্তু। আগে কি ছিল? পড়ন্ত বস্তু। এখন দেখো তো ঠিক তার উল্টাটা মনে হয়। একটি বলকে 196 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পর বলটির বেগ শূন্য হবে? কত সময় পর বলটির বেগ শূন্য হবে, মানে এটা কি নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট, তাই না? নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টের সূত্রগুলা কি কি একটু বলো তো। নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টের সূত্রগুলা কি কি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে জি এর আগে। তারপরে এইচ ইজিক্যাল টু কি হবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপরে কি হবে? বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। সূত্রাবলীর ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আছে। আচ্ছা, এখন তোমাকে কি বলছে বলো তো? একটি বলকে একটা নির্দিষ্ট বেগে 196 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পর বলটির বেগ শূন্য হবে? কত? আচ্ছা, একটা বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো, তাই তো, নিক্ষেপ করো, কত সময় পর তার বেগ শূন্য হবে? আচ্ছা বলো তো, নিক্ষিপ্ত বস্তুর বেগ কোথায় শূন্য হয়? হাইয়েস্ট উচ্চতায়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায়। অর্থাৎ সে সর্বোচ্চ উচ্চতায় কি হবে? 0 হবে। এখন আমাকে বের করতে হবে আসলে কখন তার শেষ বেগ 0 হবে। এটা কি আদি বেগ? আদি বেগ না বলে আমরা আসলে বলবো নিক্ষিপ্ত বেগ। আর কখন শেষ বেগ কি হবে? 0 হবে, তাই তো। কত সময় পর তার শেষ বেগ 0 হবে? শূন্য হবে, মানে শেষ বেগের মান দেওয়া আছে। আমি এই প্রশ্নটা থেকে কি কি ডাটা পাই বলো তো? কখন শেষ বেগ 0 হবে, মানে বলটির বেগ কি হবে? বেগ 0 হবে, মানে বি ইজিক্যাল টু 0 হবে, 0 ms ইনভার্স 1 হবে। কত সময় পর, মানে কত সময় পর, মানে আমাকে বের করতে হবে টি, তাই তো। আর এই জায়গায় দেওয়া আছে আদিবেগ ইউ। তো বলো তো, ইউ আছে, টি আমি বের করতে হবে, বি 0। তো এই সম্পর্কিত সূত্র আসলে আমার কোনটা? বলছে যে কত উচ্চতা, এরকম তো কিছু বলে নাই, যে এত মিটার উচ্চতা, এরকম তো কিছু বলে নাই। মানে এই জায়গায় আমার উচ্চতাটা লাগতেছে না। ঠিক আছে, এই দুইটা সূত্র আমার ইউজ করা লাগবে না। তাহলে আমার সূত্রটা কি হবে বলো? বোঝা গেছে কিনা? আশা করি তো বোঝা যাওয়ার কথা। তাহলে আমরা কি লিখবো? যা আমরা জানি এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি হবে? বি ইজিক্যাল টু ইউ মাইনাস কি হবে? জিটি। এখন আমরা এই জায়গায় লিখবো এখানে কি কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে আমাদের?
নিক্ষিপ্ত বেগ, এই জায়গায় আদি বেগ না লিখে তুমি কি লিখবা? নিক্ষিপ্ত বেগ লেখাটাই বেটার। নিক্ষিপ্ত বেগ ইউ ইজিক্যাল টু 196 ms ইনভার্স 1। আচ্ছা, আর কি? সর্বোচ্চ উচ্চতায় বেগ, সর্বোচ্চ উচ্চতায় বেগ বি ইজিক্যাল টু 0 ms ইনভার্স 1। তারপরে কি আমি সময় বের করতে চাই, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি কত হবে বলো তো? 9.8 ms ইনভার্স 2। এখন আমরা আসলে মানটা বসাই যে বা শেষ বেগ কি সর্বোচ্চ উচ্চতায় 0, তারপর ইউ হতো 196 মাইনাস 9.8 ইন্টু টি। আমি এইটা বের করবো, আমি এই কাজ করি, এটা মাইনাস আছে এদিকে প্লাস করে নিয়ে আসি। 9.8 টি ইজিক্যাল টু কী হবে? 196 বা টি ইজিক্যাল টু 196 বাই 9.8। ওকে, তো দেখি 196 ভাগ 9.8 ইজিক্যাল টু 20 সেকেন্ড। আচ্ছা, তাইলে আমরা আসলে কি বুঝলাম বলো তো? বা আমরা কি বুঝলাম যে একটি বলকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কত সময় পর বেগ শূন্য হবে, অর্থাৎ অতএব নিক্ষিপ্ত বস্তুটির বেগ, নিক্ষিপ্ত বস্তুটির বেগ 20 সেকেন্ড পর শূন্য হবে, শূন্য হবে। যদি 3 মার্কের প্রশ্ন আসে এরকম লিখে করবা, আর এমসিকিউতে আসলে হচ্ছে এই লেঙ্গুস্থল লেখার প্রয়োজন নাই, শর্টকাট সূত্র প্রয়োগ করে ফেলবা, শূন্য হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো বিশেষ করে তোমরা যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে আসো, তারা যদি আমার ক্লাসটা করে থাকো, তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমরা আসলে বুঝছো কিনা একটু কমেন্টে জানালে ভালো হয়, যেহেতু আমার কার্বন টিউটোরিয়াল পেজটা নতুন এবং অনলাইনেও এসএসসি লেভেল নিয়ে আমি নতুন কাজ করতেছি, যদি অনার্স লেভেলে আসলে পেইড কোর্সে আমি পাইম্যাথ ক্লাব প্ল্যাটফর্মে করাই। তো তোমাদের যদি ভালো লাগে, আমি যদি উৎসাহ পাই, তাহলে এরকম আরও অনেক ভিডিও তোমরা পাবা। আর আজকে আমি আসলে ব্রাজিলের জার্সি গায়ে ক্লাসটা করাচ্ছি। আচ্ছা, জার্সি গায়ে ক্লাস করানো যাবে কিনা, ব্রাজিলের জার্সি গায়ে ক্লাস করানো যাবে কিনা সেটা তোমরা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? কেউ আবার এসে কমেন্টে এ ধরনের আহত আমাদের কইরো না, 7 আপ বলবা না, কিন্তু এটা কিন্তু আসলে অনুচিত একটা কার্য। তো আমরা মিশন হেক্সা নিয়ে আশাবাদী আছি, তোমরা বিশেষ করে আর্জেন্টিনার যারা সমর্থক আছে আমাদের সাপোর্ট দিবা, এই আশাবাদ ব্যক্ত করতেছি। তো জার্সি নিয়ে ক্লাস করা যাবে কিনা সেটা তোমরা একটু কমেন্টে জানাইও, তবে 7 আপ কিন্তু বলতে পারবে না কমেন্টে, এটা ঠিক। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।